ফিজিওকে অবশ্যই অনেক থ্যাঙ্কস দিতে হয়, কারণ ও আমাকে স্ট্রং কিছু পেইন কিলার দিয়েছিল, প্রবাবলি 6-7টার মতো, মানে রাত থেকে টিল লাঞ্চ পর্যন্ত আমি খেয়েছি। দেন আমার এই সাইডটা পুরো স্ট্র্যাপ আপ করে দিয়ে তামিম ব্যাক ইন দ্য লাস্ট এন্ড, যে ও এক হাতে যদি এরকম ব্যাট করতে পারে আর আমার তো ইটস জাস্ট অনলি দ্য রিপস। আপনার ক্যারিয়ারে কিছু আন্ডাররেটেড ইনিংস আছে যেগুলো হয়তো বা স্কোর কার্ড অনুযায়ী ওইরকম প্রমিনেন্ট না, বাট আমি যদি একটু আপনাকে মনে করিয়ে দিই, আপনার মনে আছে কিনা সেটাও আমি জানি না। বাংলাদেশের 2008 সালে যখন ন্যাশনাল ইলেকশন হলো, শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের টেস্ট ম্যাচ চলছিল, ইউ স্কোর্ড আ হাফ সেঞ্চুরি। 6 দিনের একটা টেস্ট ম্যাচ হয়েছিল, ইউ স্কোর্ড আ হাফ সেঞ্চুরি, এবং সেটার পরে কুমার সাঙ্গাকারা পোস্ট ম্যাচ কনফারেন্সে বলেছিলেন যে দিস ইজ হাউ টেস্ট ম্যাচ ইজ প্লেড। এবং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মনে হয় আমি তখন শুনেছিলাম যে ঠিক আছে, বাংলাদেশের কোন একটা ইনিংস বা ওয়ে অফ প্লেইং টেস্ট ম্যাচ মানুষ প্রেজ করছে বা ইন্টারন্যাশনাল স্টাররা প্রেজ করছে। আপনি যেদিন ক্যাপ্টেন্সিতে প্রথম ম্যাচ খেললেন, রবি রামপালকে একটা ছক্কা মেরে ম্যাচ জিতালেন লাস্ট বলে, এবং সেই ম্যাচটা তো আপনার একটা ইনিংস যেটা ছিল ইন্ডিয়ার এগেনস্টে 2012 এশিয়া কাপের যে ম্যাচটা, সেটা একটা ম্যাচ উইনিং নক ছিল এবং 46 নট আউট। আমি যদি আপনাকে এইরকম ইনিংসগুলো চিন্তা করে, আপনি কি বলতে পারবেন যে আপনার কাছে কি মনে হয় যে কোন ইনিংসটার ইম্প্যাক্ট অনেক বেশি ছিল বাট ইট ওয়াজ ভেরি মাচ আন্ডাররেটেড? আমি যদি মনে করি, অবভিয়াসলি কয়েকটা যেটা বললেন যে ছোট ছোট কিছু ইনিংস ছিল বাট অনেক ইম্প্যাক্টফুল ছিল। আরেকটা ইনিংস ছিল 2010-11 দিকে আমরা সাউথ আফ্রিকা ট্যুর করেছিলাম। তো তখন সাউথ আফ্রিকা টিম মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট, স্পেশালি টেস্ট সাইড। তো আমরা সেকেন্ড টেস্ট খেলছিলাম সেঞ্চুরিয়ানে, ওখানে বোলিং অ্যাটাক ছিল আপনার ডেল স্টেন, তখন ওয়ার্ল্ডের 1 নাম্বার বোলার, ও অলমোস্ট 5 to 7 ইয়ার্স কিন্তু ও 1 নাম্বার ছিল, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড ছিল। তো মাখায় অ্যান্টিনি, মর্নি মার্কেল, জ্যাক ক্যালিস, মন্ডে জনদেকি, মানে ওখানে 5টা বলার খেলেছিল, 5টাই পেসার, দেয়ার ইজ নো স্পিনার। তো ওইটা আমাদের জন্য একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ ছিল, এবং আমাকে ওখানে ফার্স্ট ইনিংস আমি একটা 60+ রান করেছিলাম। তো দ্যাট ওয়াজ স্টিল সোফার আমি মনে করি আমার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট ইনিংস। হোয়াট হ্যাপেন দ্যাট ডে? আমি যদি এশিয়া কাপ চিন্তা করি 2018 সালের, আপনার একটা ফ্র্যাকচার ছিল, সেই ফ্র্যাকচারটা নিয়ে আপনি 140 অড রানস করেছিলেন এগেইনস্ট শ্রীলঙ্কা। ওই দিনটার ওই আনকমফোর্ট জোনটা একটু জানতে চাই যে এটা কিভাবে পসিবল ছিল আসলে। টু বি অনেস্ট, এটা আমি নিজেও জানি না। আমি ইনফ্যাক্ট আমাদের তার আগের দিনই প্র্যাকটিস ছিল বিকালের দিকে, মানে অলমোস্ট মানে লেট আফটারনুন, কারণ দুবাইয়ে এমন গরম থাকে যে আপনার দিনের বেলাটা আর্লি মর্নিং বা ইভেন 2 o'clock 3 o'clock প্র্যাকটিসটা ইটস কোয়াইট ইম্পসিবল। তো দেখা যায় যে 4 o'clock 5 o'clock ইভেন আন্ডার লাইটস প্র্যাকটিস হয়। তো ওই জায়গাটাই যখন আমরা করছিলাম, জাস্ট নেটে মনে হয় তখন আমি 2টা কি 3টা বল খেলেছি। জি, খেলার পরে আমি নেট থেকে বের হয়ে যাই, যে আমি মানে আই কুড নট ইভেন মানে মুভ, আমি মানে হাত দিয়ে ব্যাট নাড়তেই পারছিলাম না। তো আমার যখন ফিজিও, ওখানে থিয়ান চন্দ্রমোহন নামে একজন ফিজিও ছিল, সে অস্ট্রেলিয়ান। তো আমি তখন ওকে বললাম, দেন সুজন ভাই ছিলেন ওখানে, দেন আমাদের হেড কোচ তো ওরা ছিলই। তো তখন আমি বললাম, আমাদের হেড কোচ প্রবাবলি স্টিভ রোস ছিল সে সময়। তো বললাম যে আমার অবস্থা খুব খারাপ, তো আমি আর ব্যাটিং করতে পারবো না, তো আমরা ওখান থেকে ডিরেক্ট এমআরআইয়ের জন্য যাই। তো গেলাম, যে এমআরআই করে দেখা গেল যে আমার রিপসের ফ্র্যাকচার আছে। তো ওটা দেখার পরে আমিও তো অনেক আপসেট, স্বাভাবিক, কারণ নর্মালি এশিয়া কাপ অনেক বড় একটা ইভেন্ট, এবং সেখানে প্রথম ম্যাচ, তাও আবার শ্রীলঙ্কা, ওয়ান অফ মাই ফেভারিট অপোনেন্ট। তো তাদের সাথে খেলা, এবং চান্দিক হাসরুঙ্গে জাস্ট আমাদের থেকে ওদের কোচ হয়েছে, তো অনেক কিছু বিষয় মাথায় ঘুরছিল। তো আই ওয়াজ রিয়েলি আপ ফর ইট। তো তারপরে আমরা যে হোটেলে ছিলাম, ওটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ওটা ফেস্টিভ্যাল সিটি বলে দুবাই। তো ওখান থেকে ওয়াকওয়েতে আপনার ফুড, রেস্টুরেন্ট সব কিছু পাওয়া যায়। তো আমরা জাস্ট রাতের বেলা যখন খেতে যাচ্ছিলাম, আশিফ ভাইরা ওনারা সবাই একসাথে, তো আমিও গিয়েছি। আই ওয়াজ রিয়েলি স্যাড। তো ডিনার করার পরে কেন যেন আমার মনে হচ্ছিল যে দেখি না একটা ট্রাই করে, যে ওষুধ খেয়ে দেন তারপরে এখনই আমি লেফট আউট না করে অ্যাটলিস্ট কালকে, যেহেতু ডে নাইট খেলা আপনার 2টা থেকে 2:30 থেকে শুরু, তো আমি তখন মাস্টার ভাইকে বলি যে মাস্টার ভাই, আমাকে এখনই লেফট আউট না করে অ্যাটলিস্ট আমাকে একটু সকাল পর্যন্ত সময় দেন, তারপর দেখি না, লেটস হোপ ফর দ্য বেস্ট। পরে আমাদের ফিজিওকে অবশ্যই অনেক থ্যাঙ্কস দিতে হয়, কারণ ও আমাকে স্ট্রং কিছু পেইন কিলার দিয়েছিল, প্রবাবলি 6-7টার মতো, মানে রাত থেকে টিল লাঞ্চ পর্যন্ত আমি খেয়েছি। দেন আমার এই সাইডটা পুরো স্ট্র্যাপ আপ করে দিয়েছিল, সো দ্যাট আমার মুভমেন্টটা যেন মিনিমাল হয়, এবং আমি যেন অ্যাটলিস্ট যখন ওষুধ খাওয়ার পরে যেন ওই মানে ব্যথাটা ওইরকম অনুভব না হয়। তো আমি আর্লি মাঠে যাই, গিয়ে ওয়ার্ম আপ করি, আমি ফিটনেস টেস্ট দিই, তারপর কোনো মতে ফিটনেস টেস্টে আমি পাস করি। তো এবং লাকিলি ওই ম্যাচে আমরা আগে ব্যাটিংও পাই, কারণ আমি কিপিংয়ে মানে পেলে হয়তো আমার জন্য ফেল হতো, কারণ ওই ম্যাচে অবশ্য লিটন ছিল, সে পরে করতে পারতো। বাট দেখা যেত যে আমি যদি ফিল্ডিংয়ে না থাকতাম, তাহলে আমি কিন্তু ব্যাটিংয়ে আমি করতে পারতাম না। তো আমরা ব্যাটিং পাই, বাট ওই ম্যাচে তো আসলে আমাদের শুরুটা এরকম ভালো হয় না। দেন তামিমও ওই ব্রক হিজ রেস্ট, বাট আফটার যখন তামিম ব্যাক ইন দ্য লাস্ট এন্ড, দ্যাট ওয়াজ মানে আমি মনে করি যে
চার্মিং মোমেন্ট ফর মি অ্যাজ ওয়েল, যে ও এক হাতে যদি এরকম ব্যাট করতে পারে আর আমার তো ইটস জাস্ট অনলি দ্য রিপস। কোনো কমিউনিকেশন কি হয়েছিল ওই সময় তামিম ভাই যখন ফিরে আসলেন মাঠে? না, আমি টিল মোস্তাফিজ যখন আসছে লাস্ট ব্যাটসম্যান হিসেবে, তখন আমি জানতাম না যে তামিম আসবে। বাট যখন মুস্তাফিজ আউট হলো তখন দেখি যে ও আসতেছে, আমি তখন লিটারালি মানে ডিসঅ্যাপয়েন্টেড যে আমাদের যে রানটা হয়েছে, আমি ওই উইকেটে আমার মনে হচ্ছিল ইটস নট মানে পার, হ্যাঁ নট এনাফ। তো মানে 209 এর মতো তখন হয়েছে, তখন মানে মুস্তাফিজের রান হবে। তখন যখন দেখি যে তামিম আসছে তখন আই ওয়াজ রিয়েলি ইমেজড, এবং দেখে ও তখন ওকে বললাম যে কে তুই, বললো যে হ্যাঁ একটা বল আপাতত খেলতে পারবো বাট দৌড়াতেও সমস্যা হবে, তুই চেষ্টা করি যতগুলো বল খেলা যায়। তো আমি চেষ্টা করেছি 5টা খেলে লাস্ট বলে যেন সিঙ্গেল নিয়ে আবার আমি স্ট্রাইকে যাই।